ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফিজিক্সের অর্থাৎ এইচএস এবিটিএ ফিজিক্সের 157 নম্বর পেজের নিয়ে আলোচনা, সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউ এর সম্পূর্ণ সমাধান। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব ভালো এমসিকিউ আছে এবং খুব ভালো এসএকিউ আছে, তো যেগুলো অবশ্যই তোমাদের সমাধান করা উচিত। তো এর আগে প্রিভিয়াস ভিডিওগুলো যারা আমার দেখে আসোনি, দেখো উপরে আই বাটনের লিঙ্ক আসছে, সেখানে গিয়ে ক্লিক করে তোমরা প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো চেক আউট করে আসতে পারো। তো প্রথম যে কোশ্চেনটা বলেছে 1 নম্বর, একটি সোলার বলে 10⁶ সংখ্যক আধান দিলে বলটির আধান কত হবে? তো আগে আধান ছিল 1.6 ইন্টু 10⁻−19 কুলম। এখন আমরা আধান দিচ্ছি 10⁶ সংখ্যক, তো এত কুলম হবে অ্যান্সার। তো 1.6 ইন্টু 10⁻13 কুলম হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এখান থেকে অপশান হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দুয়ের কোশ্চেনটা বলেছে 10 ভোল্ট সাবান বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে তার অন্তিম বিভব কত হবে? সাবান বুদবুদের ব্যাসার্ধ আমরা কত করেছি? দ্বিগুণ করেছি, তার অন্তিম বিভব কত হবে? তো বিভবের যে ফর্মুলা, দেখো ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউব আপন আর। তো সব যদি সেম থাকে তাহলে ভি ভ্যারিসেস 1/r, ব্যাসানুপাতিক সম্পর্ক, তো V1/V2। এখান থেকে আমরা পেয়ে যাব R2/R1। তাহলে এখান থেকে V2 কত হয়ে যাবে? তো V2 হয়ে যাবে, দেখো V1 ইন্টু R1/R2। তাহলে V1 এর মান দেওয়া আছে 10 ভোল্ট ইন্টু R2। আচ্ছা, R1 আমি ধরে নিচ্ছি আর R2 হচ্ছে দ্বিগুণ করা হয়েছে 2R, তাহলে আর কেটে যাবে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 ভোল্ট। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 5 ভোল্ট। তো এখানে কোনো অপশান 5 ভোল্ট নেই। আসলে হয়তো এরা এখানে 10 ভোল্ট না করে হয়তো 16 ভোল্ট যদি দিত, তাহলে এখানে অ্যান্সার হয়ে যেত তোমাদের 8 ভোল্ট অ্যান্সার হয়ে যেত। কিন্তু যেহেতু এটা 10 ভোল্ট দিয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5 ভোল্ট হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট তিনের কোশ্চেনটা, দুটি তামার তারের ব্যাসের অনুপাত 1:4। তার দুটিতে একই তড়িৎ প্রবাহিত হলে ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত? আচ্ছা, ব্যাসের অনুপাত 1:4, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? তো ব্যাসার্ধের অনুপাত হয়ে যাবে 1:4। আচ্ছা, ডিপ ভেলোসিটি বিচলন বেগ, তাহলে বিচলন বেগের যে ফর্মুলা আমরা কি জানি? তার 3 নম্বর দাগ দিয়ে আমরা 3 নম্বর কোশ্চেন, বিচলন বেগ ভিডি ইকুয়াল টু আমাদের কারেন্ট আপন হয়ে যাবে এন ই এ। কারেন্ট আপন এন ই এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে সব যদি সেম থাকে তাহলে এখানে আই আপন এন ই এর যে আমরা বসিয়েছি পাই আর স্কোয়ার, তাহলে এখানে ভিডিটা কার সাথে সম্পর্কিত? আর স্কোয়ারের সাথে। তো আমি এখানে যদি ভিডি আপন হচ্ছে ভিডি ড্যাশ দিই, তাহলে এইটা হয়ে যাবে তোমার আর ড্যাশের স্কোয়ার, আর নিচে হয়ে যাবে আর স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে প্রাথমিক ব্যাসার্ধ আর অন্তিম ব্যাসার্ধ অনুপাত 1:4। তার মানে আমরা এখানে আর ড্যাশ এর ভ্যালুটা পাচ্ছি 1:4। তাহলে আর ড্যাশ আপন আর এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হবে 4/1। এটার কি আছে? হোল স্কোয়ার। তাহলে এটা যাবে 16:1। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 16:1। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপরের কোশ্চেন চারেরটা বলছে মিটার ব্রিজের দুই ফাঁকে 10 ওহম এবং 30 ওহম রোধ আছে। যদি রোধ দুটির স্থান বদল করি, এটা দুই ফাঁকে, তার মানে এটা হচ্ছে বাম ফাঁক, এটা হচ্ছে ডান ফাঁকে। যদি রোধ দুটির স্থান বদল করলে নিষ্পন্দ বিন্দু কতটা সরবে? তো নিষ্পন্দ বিন্দুর পজিশন আমরা যদি বের করতে চাই, এখানে চারের অঙ্কটা, তো নিষ্পন্দ বিন্দু যখন অদল বদল করা হয়, অদল বদলের ক্ষেত্রে আমি এখানে লিখছি, শুধু সংক্ষেপে লিখছি। যদি নিষ্পন্দ বিন্দু অদল বদল করি, সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে, ডান ফাঁকের রোধ, ডান ফাঁকের রোধ নিচে হয়ে যাবে বাম ফাঁকের রোধ। ডান ফাঁকের রোধ আর নিচে হয়ে যাবে বাম ফাঁকের রোধ ইকুয়াল টু, এর ফর্মুলা হচ্ছে এল আপন হচ্ছে 100 - এল। এলটা হচ্ছে যেইখানে নিষ্পন্দ বিন্দুটা সরবে। তো এখানে ডান ফাঁকের রোধ কত আছে? ডান ফাঁকের রোধ আছে 30, আর বাম ফাঁকের রোধ হচ্ছে 10 ইকুয়াল টু এল আপন 100 - এল। আর যদি উল্টোটা বলতো, উল্টোটা মানে কি? যদি বলতো অদল বদল না করা হলে, তাহলে তখন ফর্মুলা তো বাম ফাঁকের রোধ আপন ডান ফাঁকের রোধ L/100 - এল। কিন্তু এখানে অদল বদলের জন্য ডানটা উপরে বসবে, বামটা নিচে বসবে। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমরা 3 পাবো। তাহলে কোনাকুনি গুণ করলে হবে 300 মাইনাস হচ্ছে 3L ইকুয়াল টু হচ্ছে এল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4L ইকুয়াল টু হচ্ছে 300। তাহলে এখানে এল ইকুয়াল টু পাচ্ছি আমরা 300 আপন হচ্ছে 4। তাহলে 75 সেন্টিমিটার কত হবে? 75 সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার।
তো 75 অপশানে নেই, অপশানগুলো ভুল আছে। আচ্ছা 5-এরটা দেখো, চৌম্বক ক্ষেত্রের মাত্রা কী হবে? তো চৌম্বক ক্ষেত্রের মাত্রা অনেকবার করে দেখানো হয়েছে। তো চৌম্বক ক্ষেত্রের মাত্রা আমরা F ইকুয়াল টু BIL ফর্মুলা থেকে ইউজ করব। তাহলে এখান থেকে 5-এরটা F ইকুয়াল টু হচ্ছে BIL, এই ফর্মুলা থেকে B এর মাত্রা আমরা বের করতে পারবো। B ইকুয়াল টু F আপন কত IL, তাহলে F হচ্ছে mL/-2, I এর মান হচ্ছে I, আর L তো L কেটে যাবে, তাহলে মাত্রাটা হয়ে যাবে m(t⁻², I⁻², m(t⁻², I⁻²। তো কোন অপশানটা সঠিক? অপশান বি সঠিক, m(t⁻², I⁻²। আচ্ছা 6-টা 5 সেন্টিমিটার দীর্ঘ, এক সেকেন্ড একটু এদিকে সরিয়ে নিই। 5 সেন্টিমিটার দীর্ঘ একটি দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামক 1 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার হলে মেরু শক্তি কত হবে? তো 6 অঙ্কটা মেরু শক্তি আমরা কি জানি, চৌম্বক ভ্রামক এম ইকুয়াল টু মেরু শক্তি ইন্টু ডিস্টেন্স। তাহলে মেরু শক্তির ফর্মুলা হচ্ছে চৌম্বক ভ্রামক আপন হচ্ছে এল। তো চৌম্বক ভ্রামক কত? চৌম্বক ভ্রামক বলেছে 1, আর এল এর মানটা কি আছে? সেন্টিমিটার। তো সেন্টিমিটারটাকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করব আমরা, সঠিক অ্যান্সার হয়ে অ্যাম্পিয়ার ইন্টু মিটার। তাহলে এখান থেকে 100/5 এত হচ্ছে অ্যাম্পিয়ার, এ ইন্টু এম, অ্যাম্পিয়ার ইন্টু মিটার। তাহলে এখান থেকে 5 20 100, তাহলে 20 অ্যাম্পিয়ার ইন্টু মিটার। তাহলে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে 20 অ্যাম্পিয়ার মিটার। তো অপশান বি একটা আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা আপনার পরবর্তী কোশ্চেন কি বলেছে? তাহলে এখানে 20 অ্যাম্পিয়ার মিটার, অপশান বি রাইট অ্যান্সার। আচ্ছা 7-এর অঙ্কটা কি বলছে? কুণ্ডলীতে জড়িত চৌম্বক ফ্লাক্সের মান দেওয়া আছে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে? তো 7-এর অঙ্কটা যদি আমরা এখানে করি, দেখো 7 ই ইকুয়াল টু -d∅ আপন হচ্ছে ডিটি, এই ভ্যালুটা কত বলে দিয়েছে? 0। তাহলে d∅ আপন ডিটি যদি আমরা বের করতে যাই, অতএব ডি অফ ডিটি, ফাইয়ের মানটা আমরা বসিয়ে দিই a t² প্লাস হচ্ছে বিটি প্লাস সি, এইটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো এটা হয়ে যাবে 2at প্লাস হচ্ছে বি ইকুয়াল টু 0। অতএব টি ইকুয়াল টু -b আপন 2a। তো টি এর মানটা কত হবে? -b আপন 2a। টি এর মানটা হবে -b আপন 2a, অপশান ডি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা তারপরটা কি বলেছে? 8-এর কোশ্চেনটা প্রবাহমাত্রার মান দেওয়া আছে, আরএমএস মান। তো আরএমএস মান কত হবে? এই যে ভ্যালুটাকে বলে I0, অর্থাৎ শীর্ষ মান, এই ভ্যালুটা কি বলে? শীর্ষ মান। এটাকে আমাদেরকে √2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 5√2 আপন হচ্ছে √2, √2 কেটে যাবে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 5 অ্যাম্পিয়ার, অপশানে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা 9-টা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তির অনুপাত কত? শক্তির অনুপাত সর্বদা সেম হয়, তাহলে 1:1 হবে অ্যান্সার। আচ্ছা 10-এরটা একটি সমবাহু প্রিজমে কোনো তলে আলো লম্বভাবে আপতিত হলে রশ্মির চ্যুতি কত হবে? তো সমবাহু প্রিজমে যখন আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়, তার আমাদের ছবিটা দেখে নাও। লম্বভাবে আপতিত হলে আলোটা সবসময় লম্বভাবে নির্গত হবে। তোমরা যেটা সমবাহু প্রিজম এঁকে নিই, দেখো এই প্রিজমটা অভিলম্ব, ধরো এইটা হচ্ছে অভিলম্ব। আচ্ছা এটাও হচ্ছে ধরো অভিলম্ব। লম্বা আপতিত হচ্ছে মানে এইরকমভাবে আলোক রশ্মিটা এরকম যাবে, এই কোণটা হচ্ছে 90°। যখন এরকমভাবে যাবে আলোক রশ্মিটা এরকম এসে আবার এরকমভাবে নির্গত হবে, যখন I2টাও কত হবে? I2টাও হবে 90°। তাহলে এখানে I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু কত হবে? 90°। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে রশ্মির চ্যুতি কোণের ফর্মুলা ডেল্টা ইকুয়াল টু আমরা কি জানি? I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে এটা হবে 90° প্লাস হচ্ছে 90° মাইনাস এ, এই যে প্রতিসারা কোণটা সমবাহু প্রিজমের ক্ষেত্রে কত ডিগ্রি? 60°। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 60°। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 120 - 60 ইকুয়াল টু 120° অ্যান্সার হবে। 180° - 60 করলে আমাদের কত অ্যান্সার পেয়ে গেলাম আমরা? 120° হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো এখানে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের যে 11 দাগের কোশ্চেনটা আছে, দেখো 11 দাগের প্রশ্নটা আমি ডান দিকে করে দিচ্ছি। তো 11 দাগের কোশ্চেনটা বলছে দূরবীক্ষণে অভিলক্ষ্য এবং অভিনেত্র, অর্থাৎ অবজেক্টিভ এবং আইপিসের ফোকাস দূরত্ব যখন 144 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে বিবর্ধন ক্ষমতা কত হবে? তো বিবর্ধন ক্ষমতা এম এর ফর্মুলা যেটা আমরা জানি সেটা হচ্ছে F0 আপন হচ্ছে FE অবজেক্টিভ। তো এটাকে বলে অভিলক্ষ্য, এটাকে কি বলে? অভিলক্ষ্য। আর ই মানে আইপিস, এইটা হয়ে যাবে অভিনেত্রর ফোকাস দূরত্ব। তাহলে F0 মানে আমরা বলছিলাম 144, আর এটা হচ্ছে 6। তো কাটাকাটি করলে হয়ে যাবে 24। তাহলে বিবর্ধন কত হবে? বিবর্ধন হয়ে যাবে 24। আচ্ছা নেক্সট হচ্ছে আলোক তড়িৎ নিবৃত্তি বিভবের মান এত হলে দ্রুততম ইলেকট্রনের গতিশক্তি কত হবে? তো 12 দাগের অ্যান্সারটা হচ্ছে সঠিক, খুবই ইজি অঙ্ক। ই ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল ই ইন্টু ভি।
ক্যাপিটাল ই ইন্টু ভি যদি আমরা ই এর মানটা না বসাই আর যদি ভোল্টেজের মানটা বসাই তাহলে এটা সঠিক অ্যান্সার 0.75 এত ইলেকট্রন ভোল্ট। কত অ্যান্সার হয়ে যাবে 0.75 এত ইলেকট্রন ভোল্ট। আর যদি ই এর মানটা যদি বসাই 1.6, এই যে ই এর মানটা যদি আমরা বসাই 1.6 ইন্টু 10⁻19, তাহলে তখন অ্যান্সারটা আমাদের জুলে চলে যাবে। কিসে চলে যাবে? জুলে। কিন্তু এখানে যেহেতু আমাদের 0.75 এত ইলেকট্রন ভোল্ট অ্যান্সার আছে, তো আমরা এটাই অ্যান্সার রাখবো। আচ্ছা, নেক্সট আমরা এই পেজটা একটু ক্লিয়ার করে দিই, তারপরে অঙ্কটার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তো তারপরে অঙ্কটা 13 অঙ্কটা বলছে লিথিয়াম ডবল প্লাস আয়নের ইলেকট্রনকে প্রথম বোর কক্ষ থেকে তৃতীয় কক্ষে উদ্দীপিত করতে প্রয়োজনীয় শক্তি। তো 13 দাগেরটা দেখো, এক্স আই 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 13, তাহলে প্রয়োজনীয় শক্তি ই এর মান যেটা হবে সেটা হচ্ছে তোমাদের 13.6 ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। বোঝা গেছে? তো এই হচ্ছে তোমাদের ফর্মুলা। 13.6 1/n1² মাইনাস 1/n2²। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 13.6 প্রথম কক্ষপথ থেকে 1² আর কত কক্ষে? তৃতীয় 1/3²। তাহলে এটা তোমাদের যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে 12.1 এত ইলেকট্রন ভোল্ট। কত ইলেকট্রন ভোল্ট? 12.1 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ অপশান ডি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 14 দাগে যে কোশ্চেন, বিটার মান এত, আইবির মান এত হলে আই এর মান কত হবে? তো বিটা ইকুয়াল টু আমরা কি জানি? আইসি আপন হচ্ছে আইবি। আচ্ছা, বিটার মান কত দেওয়া আছে? বিটার মান দেওয়া আছে 100। আইসির মান বের করে নিই আমরা, আইসি আর আইবির মান কত দেওয়া আছে? 200 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে মাইক্রোটাকে আমরা 10⁻⁻6 করে নিচ্ছি এত অ্যাম্পিয়ারে। তাহলে আইসির ভ্যালুটা আমরা এখান থেকে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 2 মিলি অ্যাম্পিয়ার। কত মিলি অ্যাম্পিয়ার? 2 মিলি অ্যাম্পিয়ার। এবং আমরা আইই এর ফর্মুলা এমিটার কারেন্ট কি জানি? এমিটার কারেন্ট হচ্ছে আইসি প্লাস হচ্ছে আইবি। তো আইসির মান কত? আইসির মান হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, মানে 2 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, প্লাস আইবির মান হচ্ছে 20 ইন্টু 10⁻⁻6 অ্যাম্পিয়ার। এবার মাইক্রোটাকে পুরো আমরা সবে অ্যাম্পিয়ারে করে নিলাম। তাহলে এখান থেকে ফাইনাল যে অ্যান্সারটা তোমরা ক্যালকুলেশন করে পেয়ে যাবে, এটা পেয়ে যাবে 2.02 এত মিলি অ্যাম্পিয়ার। 2.02 এত মিলি অ্যাম্পিয়ার। দেখো সঠিক অ্যান্সার 2.02 এত মিলি অ্যাম্পিয়ার, অপশন এ এটা রাইট অ্যান্সার। তো শর্টকাটে সংক্ষেপে আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আবার চেক করে একবার করে দেখে নিতে পারো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন কি বলেছে? যে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সকে যদি আমরা জলে ডোবাই তাহলে ফোকাস দৈর্ঘ্য কত বাড়বে? 4 গুণ বেড়ে যাবে। কত গুণ বাড়বে? 4 গুণ বাড়বে। জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য 4 গুণ বেড়ে যায়। আচ্ছা, একটি বিন্দু আলোক উৎস একটি উত্তল লেন্সের ফোকাসে রাখলে কি তরঙ্গমুখ উৎপন্ন হবে? সমতল তরঙ্গমুখ। কেন? প্রথমে গলীয় হয়ে আসবে এবং যখনই উত্তল লেন্সের আমরা ফোকাসে রাখবো এই জায়গা থেকে কি হয়ে যাবে? সমতল তরঙ্গমুখ সৃষ্টি করবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে সমতল তরঙ্গমুখ সৃষ্টি করবে। হাইগেন্স প্রিন্সিপালে তোমরা এটা পড়েছো। আচ্ছা, চোখ কাকে বলে? উচ্চ সাবেশাঙ্ক ও নিম্ন রোধ বিশিষ্ট তারের কুণ্ডলীকে আমরা কি বলি? চোখ বলি। তারের কুণ্ডলীকে চোখ বলি। আচ্ছা, অর গেট এবং এক্স অর গেটের পার্থক্য। তো এক্স অর গেটের ক্ষেত্রে দেখো এখানে আউটপুট যে সিম্বলটা আমরা এ বি বার প্লাস এ বার বি দিচ্ছি। তো এক্স অর গেটে দুটি সেম ইনপুটের জন্য আউটপুটটা কত হয়? 0 হয়। তো এক্স অর গেটে যদি আমরা দুটো সেম ইনপুট দিই, এখানে লিখে দিচ্ছি আমি 3-এরটা, অর গেটে ওয়াই ইকুয়াল টু কি? এ প্লাস বি, দুটো যোগ করবে। আর এটা হচ্ছে অর গেট। আর এক্স অর গেটে কি? এক্স অর গেটে হচ্ছে এ বি বার প্লাস হচ্ছে এ বার বি। তো এটা দুটো সেম ইনপুট আউটপুট আমরা পাই। এটাতে যদি সেম ইনপুট যদি দিই, দুটোতে সেম ইনপুট যদি দিই, তাহলে এখানে আউটপুট হচ্ছে কখনো 1 পাবো, আবার কখনো 0 পাবো। আর এটাতে হচ্ছে দুটি সেম ইনপুট দিলে, দুটি যদি আমরা সেম ইনপুট দিলে সর্বদা আউটপুট কত হয়ে যাবে? সর্বদা আউটপুট হয়ে যাবে 0। সর্বদা আউটপুট কত হয়ে যাবে? 0। আচ্ছা, নেক্সট সার্বজনীন গেট বলতে কি বোঝো? সার্বজনীন ন্যান্ড আর নর গেটকে সার্বজনীন বলা হয়। NAND, ন্যান্ড আর নর। কারণ এই দুটো গেট দিয়ে আমরা অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট এই তিনটে গেটই তৈরি করতে পারি। সেই জন্য এদেরকে আমরা কি বলি? সার্বজনীন গেট বলা হয়। শূন্য মাধ্যমে চৌম্বকগাহিতার মান কত? 0। আচ্ছা, একটি চুম্বকীয় তারের চৌম্বক ভ্রামক এম, এটিকে অর্ধবৃত্তাকার আকার দিলে চৌম্বক ভ্রামক কত হবে? তো এই অঙ্কটা করে দিচ্ছি। একটা তার আছে, সেটাকে অর্ধবৃত্তাকারে বাঁকানো হয়েছে, চৌম্বক ভ্রামক কত হবে? তো লাস্ট হচ্ছে অথবার অঙ্কটা। প্রথমে একটা তার আছে, এই তারটার দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি, কত দৈর্ঘ্য বলছে? কোনো দৈর্ঘ্য বলে দেয়নি, আমি এল দৈর্ঘ্য ধরে নিচ্ছি।
আচ্ছা এর চৌম্বক ভ্রামক এম, আমি ধরে নিচ্ছি এর মেরু শক্তি এম, তাহলে এম ইন্টু হচ্ছে এল। এবার এটাকে এখন অর্ধবৃত্তাকার আকারে বাঁকানো হয়েছে, এই অর্ধবৃত্তটা আমি ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর। আচ্ছা এর চৌম্বক ভ্রামক বের করতে গেলে এই টোটাল ডিস্টেন্সটা নিতে হয়, তাহলে এর চৌম্বক ভ্রামক আমি এম ড্যাশ ইকুয়াল টু কত হবে, এম ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে তোমার এর চৌম্বক শক্তি এম ইন্টু এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2r। আচ্ছা এখানে আমরা কি বলতে পারি, এর যে পরিধিটা কত পাই আর, তাহলে আমরা বলতে পারি এল ইকুয়াল টু হচ্ছে পাই আর, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে এল বাই পাই। তাহলে এখানে আমরা এম ইন্টু টু আর এর জায়গায় বসিয়েছি এল আপন পাই। আচ্ছা তাহলে এম ইন্টু এল পাশাপাশি রাখলাম আর টু আর পাইটা সরিয়ে দিলাম, তাহলে এম এল এর মানটা দেখো আমরা এম হিসাবে বসিয়ে দিতে পারি, তাহলে টু এম আপন হচ্ছে পাই। তাহলে অর্ধবৃত্তাকার আকারে বাঁকালে যে নতুন চৌম্বক ভ্রামক হবে সেটা হচ্ছে এম ড্যাশ ইকুয়াল টু টু এম আপন পাই। বোঝা গেছে? তো এই ছিল 157 নম্বর পেজের এইচএস এবিটি ফিজিক্সের সম্পূর্ণ এমসিকিউ এসএকিউ সম্পূর্ণ সমাধান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।